28 তারিখ আর খুব বেশি দূরে নয়। সেদিন তিনি শুধুই কাঁদবেন, কারণ তার কান্না ছাড়া আর কিছু নেই। তিনি যে যে রাস্তায় গিয়েছিলেন বা যাওয়ার চেষ্টা করেছিলেন, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। নির্বাচন কমিশন এক এক করে সব রাস্তা বন্ধ করে দিয়েছে, আর শেষ পেরেকটা পুঁতেছে সুপ্রিম কোর্ট। যদিও সুপ্রিম কোর্টে তিনি নিজেই গিয়েছিলেন, আর নিজে গিয়ে নিজেই বিপদ ডেকে এনেছেন। এখন তার মুখে হাসি শুকিয়ে গেছে। বেশ কিছুদিন হলো তিনি আর চিৎকার করে বলেন না, খেলা হবে, খেলা হবে, জোরদার খেলা হবে। তার সেই চিৎকার এখন নেই। তার শরীরও অশক্ত হয়ে গেছে। ইদানিং তিনি গলায় একটি ওড়না বেঁধে জনসমক্ষে আসেন। টিভিতে তার যে কঙ্কালসার চেহারা দেখা যায়, তাতে সত্যিই ভয় হয়। তিনি পারবেন তো নিজেকে এবং নিজের দলকে টেনে নিয়ে যেতে? তার উপর এখন এই হারের ভয় তাকে পুরো পাগলা করে দিয়েছে। আর সামনেই আসছে 28শে ফেব্রুয়ারি। সেদিন তিনি শুধুই কাঁদবেন, কারণ ওই দিনই প্রকাশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যেটা বলছিলাম, যে তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তিনি ব্যর্থ হয়েছেন। আচ্ছা বলুন তো, আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কিসে কিসে সাফল্য পেয়েছেন? মানে কিসে তিনি সফল হয়েছেন? একমাত্র ওই ভাতার রাজনীতি, মানে ভিক্ষের রাজনীতি ছাড়া আর কিসে তিনি সফল হয়েছেন? কোনো একটার উদাহরণ আপনি কি দিতে পারবেন যে তিনি সফল হয়েছেন? আমি তো দেখি তার সাফল্যের ঝুড়িতে, মানে সাফল্যর থেকে ব্যর্থতাই বেশি। প্রথমে 3 তালাক এলো। 3 তালাকে তিনি বিরোধিতা করলেন যে তিনি বিল পাস হতে দেবেন না, পাস হয়ে গেল। তারপর এলো 370 ধারা, 370 ধারাও পাস হয়ে গেল। আর এই দুটোরই বিরোধিতা করেছিলেন তিনি একমাত্র মুসলিম ভোটারদের সন্তুষ্ট করতে। এরপরে এলো সিএএ। সিএএ নিয়ে তিনি তো কম নাটক করেননি। তিনি প্রথমে বলেছিলেন সিএএ হতে দেবেন না। তিনি জনসভা করলেন, বিভিন্ন জায়গায় পথসভা করলেন, রাস্তায় হাঁটলেন, তারকাদের নিয়ে এসে সেখানে তিনি ক্যা ক্যা ছি ছি করলেন। তার এই ক্যা ক্যা ছি ছি শুনে মনে পড়ে যাচ্ছিল কাকের কথা। তখন মনে হতো যে তাদের সেই কি খায় সেই সমস্ত জিনিসও মনে পড়ে যেত, যে এরা ক্যা ক্যা করছে কেন? ভদ্র সভ্য সমাজে এটা কি জিনিস? একজন মুখ্যমন্ত্রী কি শিল্পী, সাহিত্যিক, তারাও ক্যা ক্যা ছি ছি করছে। মানুষ কিভাবে নেবে? মানুষ যেভাবে নেওয়ার সেভাবেই নিয়েছে। একদিন সিএএ বিল পাশ হয়ে গেল। তারপর তিনি বললেন তিনি এই রাজ্যে লাগু হতে দেবেন না। কিন্তু কি দেখা গেল? যথারীতি সিএএ লাগু হয়ে গেল। এই রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে। বিজেপি এবং সংঘ পরিবারের বিভিন্ন সংস্থা থেকে ক্যাম্প চালু করা হয়েছে। হাজার হাজার মানুষ আবেদন করেছেন। ইতিমধ্যে বহু মানুষ সিএএর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছেন। তিনি মানুষকে বোঝাবার চেষ্টা করেছিলেন যে সিএএতে আবেদন করলে তাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, কারণ সেখানে লিখতে হবে যে তিনি বাংলাদেশ থেকে এসেছেন। মানুষকে ভুল বোঝানোর তো একটা সীমা থাকে। সিএএটা কাদের জন্য হয়েছিল? সিএএটা হয়েছিল বাংলাদেশ থেকে যারা এসছেন, যারা উদ্বাস্তু ধর্মীয় কারণে যারা এদেশে এসছেন তাদের জন্যেই। অতএব তাদের তো লিখতেই হবে তিনি বাংলাদেশ থেকে এসছেন, এবং কিছু প্রমাণ দিতে হবে যে হ্যাঁ তিনি বাংলাদেশ থেকে এসছেন এবং তিনি সিএতে আবেদন করার অধিকারী। অথচ মানুষকে ভুল বোঝানো হয়েছে। আর তিনি কি করছেন? বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ধর্মীয় কারণে প্রাণ ভয়ে পালিয়ে আসছেন, তিনি তার পুলিশ দিয়ে তাদের ফাটকে পুরে দিচ্ছেন। মুখে বলছেন এক কথা, কাজে করছেন আরেকটা। অথচ কেন্দ্রীয় সরকার আইন পাশ করেছে যে বাংলাদেশ থেকে
ধর্মীয় কারণে যারা এই দেশে আসবেন, যেসব হিন্দুরা আসবেন তারা শরণার্থী, আর সেই শরণার্থীদের তিনি জেলে পুরে দিচ্ছেন। আর লোক দেখানো মায়া কান্না করেছিলেন সেই সময়। আর তার এই বক্তব্যের জন্য এক শ্রেণীর মানুষ উত্তেজিত হয়েছিল, তারা রাস্তা অবরোধ করেছিল, ভাঙচুর করেছিল। হাওড়ায় আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা গাড়ি থেমে গিয়েছিল। মুর্শিদাবাদে রেল লাইন উপড়ে ফেলে দেওয়া হয়েছিল, হাওড়াতেও রেল লাইন উপড়ে ফেলে দেওয়া হয়েছিল, ট্রেন ভাঙচুর করা হয়েছিল, আগুন জ্বালানো হয়েছিল, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল। কিন্তু তিনি সফল হননি। সিএ যথারীতি লাগু হয়ে গেছে। তারপর এলো কি, রাম মন্দির, বিরোধিতা করলেন, কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিল যে হ্যাঁ, আক্রমণকারী বাবর এই রাম মন্দিরকে ধ্বংস করে সেখানে তিনি মসজিদ বানিয়েছিলেন। সুপ্রিম কোর্টের রায়ের পর সেই রাম মন্দির হলো। আচ্ছা, হিন্দু হিসেবে তো তার যাওয়া উচিত ছিল, তিনি তো বন্দ্যোপাধ্যায়। ইদানিং দেখছি বেশ কিছু ভিডিও বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে, একটু গেরুয়া বেশধারী সাধু বলে পরিচিত বা এরকম কিছু মুখ সাজিয়ে কিনা জানি না, তাদের দিয়ে বলানো হচ্ছে তিনি তো বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তিনি হচ্ছেন একজন সনাতনী হিন্দু। আচ্ছা, সনাতনী হিন্দু হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে তার তো রাম মন্দির যেদিন উদ্বোধন হয় সেদিন তার যাওয়া উচিত ছিল, তাকে তো আমন্ত্রণও জানানো হয়েছিল, কিন্তু তিনি যাননি, কারণ তার ভোটের রাজনীতি। আসলে তার এই যে বিরোধিতা তিনি করেছেন না, একের পর এক যত বিরোধিতা করেছেন, কোনোটাতেই কিন্তু তিনি সফল হননি। শেষ যেটা এলো সেটা হচ্ছে যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল, মানে ওয়াক অফ সম্পত্তি সংশোধনী আইন, তিনি বললেন যেটা লাগু হতে দেবেন না। আর তার বক্তব্যে উত্তেজিত হয়ে ভাঙচুর হলো। মুর্শিদাবাদে বাবা ছেলের প্রাণ গেল। তারা কি করতেন, তারা আমাদের ঠাকুর দেবতার মূর্তি বানাতেন, আর সেই অপরাধে তাদের ঘরে ঢুকে টেনে বের করে তারপর তাদের নৃশংসভাবে খুন করা হলো। হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, মানুষ পালিয়ে গেলেন। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে গেল, লাগু হলো। আর তিনি বলেছিলেন রাজ্যে লাগু হতে দেবেন না, মানে একটা পাশ হয় আর তারপরে তিনি আরেক ধাপে এগোন, কিন্তু শেষ পর্যন্ত আটকাতে পারেননি। আর যখন তিনি মুসলিম সমাজকে বললেন যে এবার তোমরা আবেদন করো, তখন অনেক দেরি হয়ে গেছে। বহু ওয়াকফ সম্পত্তি এখনো নথিভুক্ত হতে পারেননি। তিনি পর ব্যর্থ হয়েছেন। আর এসআইআর তো আটকাতে চেয়েছিলেন ভুয়ো ভোটারদের রেখে দেওয়ার জন্যে, মৃত ভোটারদের রেখে দেওয়ার জন্য, কিন্তু সেটাও তিনি সফল হননি। তিনি বলেছিলেন হতে দেব না, কিন্তু সেটা হলো। তারপর বিভিন্ন বক্তব্যে তিনি মানুষকে উত্তেজিত করেছেন। তিনি যে মানুষকে উত্তেজিত করেছেন, তার বক্তব্যে যে মানুষ উত্তেজিত হয়েছে, সুপ্রিম কোর্টে সেটা হলফনামায় জানিয়েছে নির্বাচন কমিশন, যে মুখ্যমন্ত্রীর বক্তব্যে মানুষ উত্তেজিত হয়ে ভাঙচুর করেছে, কিন্তু তিনি আটকাতে পারেননি। তার মূল লক্ষ্য ছিল এসআইআর প্রক্রিয়া বন্ধ করে দেওয়া। সেই জন্যে তিনি উত্তেজনাকর বক্তব্য রেখেছেন, এবং তার বক্তব্যে প্রভাবিত হয়ে, যেটা নির্বাচন কমিশনই বলছে, মুর্শিদাবাদের ফারাক্কা, উত্তর দিনাজপুরের চাকুলিয়া, ইসলামপুর, ইটাহার, দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালী, কুলতলি, উত্তর চব্বিশ পরগনার হারোয়া, বাদুড়িয়া, বিভিন্ন জায়গায় ঝামেলা হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন লাগানো হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু তার এই ফাঁদে পা দেয়নি। তারা খুব ধীর স্থিরভাবে এসআইআর এর কাজ চালিয়ে গেছে। অবশেষে এসআইআর এর কাজ শেষ হচ্ছে, ফলে তিনি আটকাতে পারলেন না। তার লক্ষ্য ছিল এসআইআর প্রক্রিয়া বন্ধ করে দিয়ে আগের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টের মাধ্যমে ভোট করা, তাহলে মৃত ভোটাররা থেকে যাবে, ভুয়ো ভোটাররা থেকে যাবে, বাংলাদেশি ভোটাররা থেকে যাবে। কিন্তু সেটা আর করা গেল না। শেষ চেষ্টা যেটা করা হয়েছিল,
যে ভুয়ো নথি দিয়ে নাম তোলা, এই জন্যে ব্যাপক হারে পাইকারি হারে নথি জমা দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা মানুষের হাতে সেই নথি তুলে দিয়েছিল, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে সেই নথি তুলে দেওয়া হয়েছিল। কারণ তারা তো দুধেল গাই, এই দুধেল গাইদের যদি না রাখা যায় তাহলে নির্বাচনে জেতা খুব কঠিন। কিন্তু কি হলো, নির্বাচন কমিশন সব জারি জুরি ধরে ফেলেছে। যে মাইক্রো অবজারভারদের বিরোধিতা করেছিলেন তিনি, সেই মাইক্রো অবজারভাররা কিন্তু রয়ে গেছে, সুপ্রিম কোর্ট তাদের খারিজ করেনি। উপরন্তু তিনি যাদের দিয়েছিলেন তাদের সুপ্রিম কোর্ট এখনো নিয়োগ করেনি, কারণ তাতে প্রচুর জল মেশানো রয়েছে। অফিসার বলে যাদের দেওয়া রয়েছে তাতে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, টাইপিস্ট রয়েছে, আমিন রয়েছে, এমনকি মৃত অফিসারদের নামও সেখানে রয়েছে। ফলে নির্বাচন কমিশন সেটা পাশে সরিয়ে রেখেছে। তারা এখন রাজ্য সরকারের কাছে জানতে চাইছে, আপনি যাদের তালিকা দিয়েছেন তারা কি সবই অফিসার? এখানেও বিপদে পড়বে। ফলে আগের যে মাইক্রো অবজারভাররা ছিলেন তারাই এখন কাজ করছেন এবং একেবারে ছাঁকনি দিয়ে সুন্দরভাবে সেই ভুয়ো ভোটারদের বের করে দেওয়া হচ্ছে। নথি, জাল নথি ধরা পড়ে যাচ্ছে। আর এর ফলে চূড়ান্ত হতাশায় ডুবে গেছেন মুখ্যমন্ত্রী। এখন তিনি এই এসআইআর নিয়ে কয়েকদিন ধরে কোনো কথা বলছেন না। বাদ যাচ্ছে বহু ভোটার। গত নির্বাচনে যেটা দেখা গেছে, তৃণমূল 70টা বিধানসভাতে খুব কম মার্জিনে জিতেছিল। এখন পর্যন্ত যে ভোটার বাদ গেছে, মানে ভুয়ো ভোটাররা বাদ গেছে, সেই 70টি আসনে তৃণমূল যে ব্যবধানে জিতেছিল, এই বাদ যাওয়া ভোটারের সংখ্যা তার থেকে অনেক বেশি। আর 28 তারিখ যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে তখন তো দেখা যাবে সেখানে আরও বহু ভুয়ো ভোটারের নাম বাদ গেছে। এছাড়া বিজেপি এরকম 141টা আসন আছে যেখানে কোনো না কোনো দিন বিজেপি জিতেছিল। অতএব বুঝতে পাচ্ছেন যে বিপদ কতটা। সেই বিপদ বাড়িয়ে দিয়েছে এই এসআইআর প্রক্রিয়া। আগামী 28 তারিখ প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা, আর সেখানে তিনি যা দেখবেন তাতে তার কাছে হতাশা ছাড়া আর কিছু নেই। কারণ যত জল মেশানো ছিল সব জল বের করে দেবে নির্বাচন কমিশন। ফলে যারা এতদিন, মানে যেসব ভূতেরা এতদিন গোপনে ভোট দিয়ে যেত, তারা এবার ভোট দিতে পারবে না। যে সমস্ত অনুপ্রবেশকারী ভোটার তালিকায় নাম তোলার সুবাদে ভোট দিয়ে দিদিকে বারবার জেতাতেন, তারাও আর ভোট দিতে পারবেন না। ফলে 28 তারিখ দিদির কান্না ছাড়া আর কিছুই করার থাকবে না। নমস্কার।